যদি শহরের কোলাহল ছেড়ে কোথাও হারিয়ে যেতে চাও, যদি আকাশ ছুঁতে চাও মনের ডানায় ভর করে, তবে পাহাড় তোমার জন্য অপেক্ষা করে। আর সেই পাহাড়ের সেই রানী দার্জিলিং, সে তো স্বপ্নের মতোই সুন্দর। এখানে সকালের সূর্য ওঠে ধীর ছন্দে, মেঘেরা নামে শহরের গায়ে মায়াবী চাদর হয়ে, আর বাতাস বয়ে আনে দুরন্ত এক শান্তি, যে শান্তি শহরে মেলে না, মেলে কেবল হৃদয়ের গভীর কোণে। টয় ট্রেন এখানকার প্রাণ, তার প্রতিটি বাঁক যেন এক একটা নতুন গল্প, একেবারে ছেলেবেলার রং মাখা ছবির অ্যালবাম খুলে যায় চোখের সামনে। রেল লাইন বেয়ে দূরে চলে যায় ট্রেন, আর তার পেছনে ছুটে চলে স্মৃতি। চা বাগান এখানে শুধুই উপার্জনের ক্ষেত নয়, এ যেন সবুজের বিশাল সমুদ্র, যা ঢেউ ছুঁয়ে যায় হৃদয়। আর প্রতিটি পাতায় লেখা থাকে এই প্রকৃতির মহাকাব্য। এই ভিডিওতে আমরা ছুঁয়ে দেখব দার্জিলিংয়ের প্রতিটি রং, টাইগার হিলের ভোরের আলো, সাথে কাঞ্চনজঙ্ঘায় পড়তে থাকা এই সুন্দর আলোর আভাস, হিমেল হাওয়ায় জমে থাকা শীতের শ্বাস, আর পাহাড়ি হাসির উষ্ণতা। দেখব কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে এই শহর হয়ে উঠবে আজীবনের গল্প। দার্জিলিং ডাকে না চিৎকার করে? ডাকে, নিঃশব্দে ডাকে, একটা কবিতার মতন, একটা ছবির মতন, আর এক জীবনের স্বপ্নের মতন। তাই চলুন আজকের ভিডিওতে আমরা হাঁটি সেই পথে, যেখানে পথই গন্তব্য, আর গন্তব্য এক ভালোবাসার নাম, দার্জিলিং। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন ট্যুর গাইড নিয়ে। আর এই ট্যুর গাইডটা সবার খুব প্রিয় একটা ট্যুর গাইড, দার্জিলিংয়ের ট্যুর গাইড। আমি অলরেডি তোমাদের জন্য এই ট্যুর গাইডটা বানাচ্ছি দার্জিলিং ম্যালে বসে। কী সুন্দর দেখো এই দার্জিলিং ম্যাল, কত সুন্দর ফাঁকা। এখন আমি এপ্রিলেও এসেছি, আমি জুলাইও এসেছি, নভেম্বরেও এসেছি, জানুয়ারিতেও এসেছি, অনেকবার এসেছি দার্জিলিং। তাই ভাবলাম যে তোমাদেরকে একটা প্রপার খুব সুন্দর ট্যুর গাইড দিতে পারবো। যারা নিজেরা ঘুরতে চাও, কাপেল আসো, যারা 2-3 জনের ফ্যামিলিতে আসো, সেক্ষেত্রে কতটা কম খরচে ঘোরা যায় যদি নিজেরা ঘোরা যায়, কোনো ট্যুর অপারেটর ছাড়া। আর আমি দার্জিলিং এই সমস্ত জায়গাগুলো একটু নিজেও মাঝে মাঝে ঘুরতে চলে আসি, যেমন আমি এবার এসেছি। তাই জন্য আমি তোমাদেরকে একটা প্রপার বাজেট সমস্ত কিছু দেখে দিতে পারবো, বলে দিতে পারবো যে কেমন কি খরচ হয়। আমরা এই যে দার্জিলিং আসবো, এত সুন্দর একটা ম্যালে এসে যে আমরা আমাদের সময় কাটাবো, যার জন্য সবাই আসে, তবে তার আগে আমাদের দার্জিলিং পৌঁছাতে হবে। এই দার্জিলিং আমরা পৌঁছাবো কী করে? প্রথমে আমাদেরকে ইনিশিয়ালি কলকাতা, হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে যে ট্রেনগুলো ছাড়ে ওগুলোয় আমাদের আসতে হবে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি রেলওয়ে স্টেশন। চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী ট্রেন আছে এই সমস্ত জায়গাগুলোয় যাবার জন্য। এছাড়া যদি তোমরা কেউ বাসে আসতে চাও বা ফ্লাইটে আসতে চাও, সেক্ষেত্রে তোমরা কিভাবে আসবে, চলো ঝটপট তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিই। হাওড়া, কলকাতা ও শিয়ালদা থেকে বেশ কিছু ট্রেন এনজিপি ও শিলিগুড়ির উদ্দেশ্যে ছাড়ে। শিয়ালদা থেকে তিস্তা তোরসা, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস ছাড়ে। হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, বন্দে ভারত, শতাব্দী এক্সপ্রেস ছাড়ে। এছাড়া সাপ্তাহিক কিছু ট্রেন আছে, যেমন কলকাতা গরিব রথ, কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট, কলকাতা শিলচর স্পেশাল। ও যাদের বাড়ি মুর্শিদাবাদ লাইনে, তারা তো এখন থেকে নতুন শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস করে প্রতি শুক্রবার ট্রেনে চাপলে শনিবার সকালে পৌঁছে যেতে পারো। টিকিট বুক করার আগে অবশ্যই তোমরা ভাড়া চেক করে নেবে। এই ট্রেনগুলো স্লিপার ক্লাসের ভাড়া 335 টাকা থেকে 365 টাকা, এসি কোচের ভাড়া 855 থেকে 2250 টাকা পর্যন্ত হয়ে থাকে। আমার সবথেকে ভালো সময় পৌঁছানোর ট্রেন মনে হয় কামরূপ এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা। তোমরা তোমাদের সময় অনুযায়ী চেক করে নিও কোন ট্রেনে তোমরা যাবে। এছাড়া তোমরা ফ্লাইটে করেও পৌঁছতে পারো বাগডোগরা এয়ারপোর্ট, ও সেখান থেকে তোমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছে এসে শেয়ার গাড়ি বুক করে নিতে পারো, অথবা রিজার্ভ গাড়ি একদম এয়ারপোর্টের বাইরে থেকেই বুক করে নিতে পারো। ফ্লাইটে যাবার খরচ 3000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এরপরেও তোমরা অনলাইনে বাস বুক করে 1000 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত স্লিপার বাসে পৌঁছে যেতে পারো শিলিগুড়ি বাস স্ট্যান্ড।
ও সেখান থেকে তোমরা আবারও রিজার্ভ গাড়ি অথবা শেয়ার গাড়ি করে নিতে পারো। শিলিগুড়ি স্টেশনের বাইরেই হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড, যেখান থেকে তোমরা 105 টাকায় পৌঁছে যেতে পারো দার্জিলিং খুব সহজে। ব্যাস, আমরা এসে পৌঁছালাম কোথায়? আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশন। এইবার আমাদের করণীয় কি? আমরা কিসে যাব? শেয়ার গাড়িতে যাব নাকি রিজার্ভ গাড়িতে যাব, বাসে যাব? সব অপশান আছে। শিলিগুড়ি স্টেশনের বাইরেই হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড, সেখান থেকে তোমরা 105 টাকায় পৌঁছে যেতে পারো দার্জিলিং বাসে করে। আর যারা যারা নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছাবে তাদেরকে বলবো স্টেশনের বাইরেই তোমরা 300 টাকায় পৌঁছে যাবে দার্জিলিংয়ে। সিজন টাইমে এনারা 350 থেকে 400 টাকাও নিয়ে থাকে। এছাড়া শিলিগুড়ি স্টেশনের কাছে ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে যেতে পারলে ওখান থেকে তোমরা 250 থেকে 300 টাকায় শেয়ার গাড়ি পেয়ে যাবে। এছাড়া যারা যারা রিজার্ভ গাড়ি করে পৌঁছাতে চাও তোমরা সেভাবেও পৌঁছাতে পারো। রিজার্ভ গাড়ি 2500 থেকে 3500 টাকা হয়ে থাকে, সিজন নন সিজনে ভ্যারি করে। পুরী থেকে দার্জিলিং আসতে কত নাও? ওই শিলিগুড়ি আপনার 3000 টাকা আছে। 3000 টাকা। আচ্ছা, আর এখান থেকে যেতেও? যাতে তো আপনার ওই 3000 লোকাল রেটই আছে। 3000, ঠিক আছে। সবাই সময়টা এইসব ভাড়া পাবে না, যত পাবে আমি নিয়ে আসবো নিচে থেকে। ঠিক আছে, এই হচ্ছে দাদার। এছাড়া তোমরা শিলিগুড়ির বাইকওয়ালে ভাইয়ার থেকে স্কুটি অথবা বাইক রেন্টাল নিয়ে 4-5 ঘন্টার মধ্যে বাইক চালিয়ে পৌঁছে যেতে পারো দার্জিলিং। বাতাসিয়া লুপের কাছে বাইকওয়ালে ভাইয়ার বাইক জমা দেওয়ার সুবিধা আছে, সেখানে বাইক জমা দিয়ে অথবা বাইক নিয়েও তোমরা চারিদিক ঘুরতেও পারো অথবা হোটেলে পৌঁছাতে পারো। এখানে বাইকে করে পৌঁছানোর জন্য মাত্র 199 টাকা খরচ হয়। এছাড়া তোমরা আইআরসিটিসির অ্যাপ থেকে অথবা ওয়েবসাইট থেকে টয় ট্রেনের টিকিটও কেটে নিতে পারো নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য, যার ভাড়া পড়ে 1500 থেকে 1400 টাকা। আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি বা এনজিপি রেলওয়ে স্টেশন। আর তারপরে অনেকে আছে যারা শেয়ার গাড়িতে আসবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ভায়া কার্শিয়াং হয়েই আসবে। আর যারা হচ্ছে নিজেরা রিজার্ভ করবে গাড়ি, তারা কিন্তু অবশ্যই ভায়া মিরিক হয়ে এসো। মিরিকের রুট কিন্তু দুর্দান্ত, আর বাড়ি যাওয়ার সময় শর্টকাট, মানে যেটা কার্শিয়াং রুট, সেটা দিয়ে বাড়ি ফিরো। তো প্রথম দিন আমরা যে এলাম মিরিক হয়ে, এই মিরিক হয়ে আসার সময় আমরা কী দেখবো? তবে মিরিক হয়ে আসতে গেলে কিন্তু গাড়ি ভাড়া একটু বেশি পড়বে। এই গাড়িগুলো ঢুকে গেল, দেখো এরা চলে গেল ভায়া কার্শিয়াং হয়ে দার্জিলিং, আর আমরা চলে যাব সোজা। আমি কিন্তু এতবার দার্জিলিং এসেছি, এই প্রথম আমি ভায়া মিরিক হয়ে যাচ্ছি। এই যে দেখো, ওই যে দেখা যাচ্ছে এই জায়গাটা হচ্ছে পুরো কার্শিয়াং। হঠাৎ করে ড্রাইভার দাদা ভেবেছি যে কোনো কাজের জন্য হয়তো গাড়ি দাঁড় করিয়েছে, বললো যে না, এই জায়গাটায় আপনারা দাঁড়ান, এই জায়গাটায় কিন্তু খুব সুন্দর লাগবে। সে আমরা পৌঁছালাম, এই হচ্ছে টিংলিং ভিউ পয়েন্টে, হচ্ছে পুরো ভিউ পয়েন্ট। আর এই সৌরনী গ্রামের এই হচ্ছে ভিউ পয়েন্ট, যেখানে তোমরা দেখতে পাবে যে 3 দিকে এই চা বাগান দিয়ে বেষ্টিত জায়গা একটা, আর এখানে লেখা আই লাভ মিরিক। দেখো পরের পয়েন্ট হচ্ছে এবার মিরিক লেক, চলো যাওয়া যাক। আমরা গাড়ি রিজার্ভ করে ঘুরেছিলাম প্রথমে মিরিক লেক, তারপরে গোপালধারা টি স্টেট, এরপর আমরা ঢুকলাম নেপালের পশুপতিনাথ মার্কেট। তোমরা চাইলে এখানে পার্সোনাল গাড়ি ভাড়া করে 3টে পয়েন্টও ঘুরে নিতে পারো। আমরা ঘুরেছিলাম ভারত ও নেপালের। এরপরে গেলাম আমরা সীমানা ভিউ পয়েন্ট দেখতে। এরপর এখান থেকে ঘুরে আমরা গেলাম জোর পোখরি। এরপর লিপচা জগৎ ঘুরে আমরা পৌঁছালাম আমাদের হোটেলে। আচ্ছা, আমরা এসে পৌঁছালাম তাহলে দার্জিলিংয়ে। এত সুন্দর একটা জায়গায় আমরা এসে পৌঁছালাম, তবে আমরা হোটেল কোথায় নেব? হোটেল কি একদম ম্যালের কাছে নেব নাকি ম্যাল থেকে একটু দূরে নেব? ম্যালের কাছেও এমন কিছু হোটেল আছে যেগুলোর ভাড়া একটু কম হয়, তবে সিজনে সেটাই অনেক বেশি হয়। যারা মোটামুটি বৃষ্টির টাইমে আসবে, যারা মোটামুটি শীত আসার আগে, মানে পুজোর আসার আগে সেপ্টেম্বরে আসবে, সে সময় কিন্তু দার্জিলিং অসাধারণ সুন্দর লাগে। ধরে নাও তোমরা যদি কেউ আসো ফেব্রুয়ারির সময়, যে সময় মাধ্যমিক পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সবার, ওই সময়টা অ্যাকচুয়ালি নন সিজন হয়। তো সেক্ষেত্রে এসে যদি তোমরা এই দার্জিলিং ঘোরো, তোমাদের অনেকটা কম খরচেই হয়ে যাবে, যারা ধরে নাও কাপেলরা প্ল্যান করছো। আর যারা চাকরি বাকরির মধ্যে আছে বা যারা পড়াশোনার মধ্যে আছে, তাদের পক্ষে তো পসিবল হয় না, তাদেরকে ওই ছুটির দিনগুলোই বেছে নিতে হয়। তো ছুটি মানেই হচ্ছে কিন্তু দার্জিলিং সিজন, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। সিজন অফ সিজন কাকে বলে? ছুটি বিভিন্ন রকমের, যে ধরুন দুর্গা পুজো বা কালী পুজো, দিওয়ালি বা যে কোনো রকম মুসলিমদের কথা যদি বলি, তাদের যে বড় বড় মানে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যায় সিজন। আর অফ সিজন হচ্ছে, যেমন আমি যদি বলি, যে টাইমটা এমনিও ফাঁকা থাকে, আর নর্মালি সোম বুধ শুক্র, মানে সোম থেকে একদম শুক্র পর্যন্ত অ্যাকচুয়ালি ছুটি থাকে না সবার। তো
তো সেই দিনগুলো কিন্তু অ্যাকচুয়ালি নন সিজন বলা হয়, আর সিজন হচ্ছে উইকেন্ড। তো এই হচ্ছে ব্যাপার, আশা করি বোঝাতে পারলাম। তো সেই হিসাবে কিন্তু এখানের বিভিন্ন জায়গাকার হোটেলগুলোর বিভিন্ন রেট ভ্যারি করে। এর থেকে আসলেই হচ্ছে তোমরা গাড়ি করে আসতে পারবে, আর এখান থেকে সোজা হেঁটে গেলে হচ্ছে ম্যাল যেতে কিন্তু এখান থেকে মাত্র 2-3 মিনিট লাগে আমরা যেভাবে হাঁটি। আর তার এখানেই আছে কমফর্ট ইন, এই হোটেলটা, তোমরা এই হোটেলে এসে থাকতে পারো। আমি তোমাদেরকে এই কমফর্ট ইন এই হোটেলের একটা রুম দেখিয়ে দিচ্ছি, কারণ ম্যাক্সিমাম রুমগুলো এখন বুক আছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই হোটেলের এই একটা রুম। এটা হচ্ছে দেখো একদম, ওখানে ডাবল বেড, এটা ডাবল বেড। তো টোটাল এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ওইখানে 3 জন, এখানে 2 জন, এরকম শুতে পারবে 5 জন 4 জন। তো এখন এই মোমেন্টে এই রুমের যে ভাড়া পড়ছে সেটা প্রায় 2500 টাকার কাছাকাছি। অফ সিজনের সময় বললো যে এটা প্রায় 1500 টাকা নাকি থাকে। আর এই হোটেলের এটা হচ্ছে একটা ডবল বেডরুম। দেখো এখান থেকেও কিন্তু জানলা দিয়ে দেখছি পাহাড় কিন্তু একটু একটু যদি পরিষ্কার থাকতো ভিজিবল দেখা যায়, বেশ ভালো। আর সমস্ত কিছুই এখানে দেওয়া আছে, টিভি আছে, এখানে আয়না আছে, এখানে বসার এরকম ছোট ছোট 2টো চেয়ার আছে। আর এই হচ্ছে রুম। এই রুমে যদি তোমরা এসে থাকো, এগুলোর নন সিজন টাইমের ভাড়া বললো 1200 টাকা, সিজন টাইমে হচ্ছে গিয়ে এগুলো কিন্তু প্রায় 2000, 2200, 2500। আর এই হচ্ছে কিন্তু এই হোটেলের কিছু টয়লেটগুলো, যেগুলো একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। এই হচ্ছে হোটেল মল ক্রেস্ট, দেখো এই হচ্ছে পুরো বিল্ডিং। একবার এই সামনের ভিউটা দেখো। আমি এখন আছি হোটেল ম্যাল ক্রিস্টে, আর এই রাস্তাটা দিয়ে চলে গেলে কিন্তু ম্যাল মাত্র 2 মিনিট লাগবে যেতে, বেশিক্ষণ লাগে না। আর তোমাদেরকে আমি একবার এই হোটেলের 202 নম্বর রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে এই হোটেলের 202 নম্বর রুম, যেখানে কিন্তু ফ্যামিলি নিয়ে আসার জন্য একদম সুন্দর একটা রুম, আর যদি তোমরা কাপেল আসো তো খুবই ভালো। আর এই হচ্ছে দেখো পুরো ওয়াল ডেকোরেশন খুব সুন্দর, এখানে একটা আয়না দেওয়া আছে। আর সব থেকে সুন্দর যেটা প্লাস পয়েন্ট, একদম তোমরা এই পর্দা সরিয়ে দিলে এরকম ভিউ দেখতে পাবে। দেখছে টয়লেট উইথ গিজার, একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, খুব কিন্তু সুন্দর লাগলো আমার এই এখানে রুম। মানে রুম রেন্ট হচ্ছে মোটামুটি ওই 2000 থেকে 2500 টাকা। সিজন নন সিজন এটা কিন্তু অনেক বাড়াকামা করবে, সেটা অবশ্যই তোমরা কথা বলে নেবে। ভিউটা কিন্তু দুর্দান্ত। এই আছি আমরা এখন এই হোটেলের 101 নম্বর রুমে। দেখো এখানে রুমটা ঠিক কেমন, এখানে একটা বেড আছে, আবার দরজা দিয়ে গিয়ে এখানে আরেকটা বেড আছে, খুব কিন্তু অন্যরকম লাগলো এটা। আর এখানে জিনিসপত্র রাখার ব্যবস্থা আছে। আর এই হচ্ছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট উইথ গিজার, বেশ ভালো। আর এখানেরও কিন্তু রুম থেকে তোমরা একদম এই পর্দা সরালেই এই ভিউ দেখতে পাবে একদম। এই যে দেখো কিছু গেস্টও আছে বাইরে। তো এই হচ্ছে কিছুটা এই রুম। তো এই রুমগুলো দাদা জিজ্ঞেস করলাম, বললো এই 2500 টাকা মতন নাকি নর্মালি ভাড়া এখন আছে, কিন্তু সিজন টাইমে এটা কিন্তু বাড়বে, সেটা তোমরা একবার কল করে জিজ্ঞেস করে নেবে। দূরে দেখা যাচ্ছে একদম বাগটা মোড়েই হচ্ছে মেন দার্জিলিং ম্যাল। আমি এই সাইড দিয়ে হেঁটে এসে এখানে যদি তোমরা দেখো, এই হচ্ছে হোটেল সোনালি, যেখানে সকালবেলা এই খাবারগুলো পাওয়া যায়, একদম বাংলায় লেখা আছে। আর এই হচ্ছে কিছু থালি যেগুলো তোমরা এখানে আসলে পাবে, প্রাইসও দেওয়া আছে, একদম দেখে নাও। আর এই হচ্ছে হোটেল সোনালির ভেতরে কিছুটা বসে খাবারের জায়গা। আর এখানে আছে দাদা। তো দাদা খাবার মোটামুটি দুপুরবেলা কটা থেকে স্টার্ট হয়? দুপুরবেলা 12টা থেকে বিকাল 4:30। আচ্ছা, রাতে? রাতে 7টা থেকে 10টা। বাইরে যে যে থালিগুলো দেওয়া আছে সবই পাওয়া যায়, তাই তো? সব বাঙালি খাবার, সব বাঙালি খাবার, তাই তো? হোটেল মুন অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে তোমরা এসে এই দেখো এখানে বাঙালি খাবার পাওয়া যায়। এই হচ্ছে কিছুটা এখানের রেট চার্ট। চলো তোমাদেরকে এই হোটেলটা দেখিয়ে আসি। এই হোটেলটার লোকেশন কিন্তু একদম ম্যালের মধ্যেই, ম্যালের সাথেই, দার্জিলিং ম্যালের মধ্যে। তোমরা এখানে এসে থাকতে পারো, খুব সুন্দর কিন্তু লোকেশানে। এখানে অনেকে থাকতে চায় একদম ম্যালের মধ্যে কম খরচে, সেক্ষেত্রে তোমাদের সুবিধাই হবে। রেস্টুরেন্ট বাঙালিয়ানা একদম কিন্তু ম্যালের সাথেই আছে এই হোটেল মুন। এখানে এই সমস্ত খাবারগুলো কিন্তু পাওয়া যায়, লাঞ্চ ডিনারের এই হচ্ছে মেনু, একদম পাশেই। তো তোমরা কিন্তু এখানে এসেও খাওয়া দাওয়া করতে পারো, খুব সুন্দর একটা জায়গা। এখান থেকে খুব সুন্দর ভিউ আছে দেখতে পাচ্ছি আমি। এই হচ্ছে একদম ম্যালের সাথেই কিন্তু 103 নম্বর রুম। এই হচ্ছে একটা ডবল বেডরুম, এখানে টিভি দেওয়া আছে। এই হচ্ছে কিছুটা ডেকোরেশন। আর এই হচ্ছে টয়লেট, সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে গিজার আছে, এখান থেকে ভালো ভিউ দেখা যায় না? কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? আচ্ছা, এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় দাদা বলছে।
বেশ কিন্তু ভালো লাগলো এখান থেকে আমার এই রুমটা। দেখো একদম বিছানায় তোমরা জাস্ট এরকম উঠবে আর এখান থেকে এরকম ভিউ দেখতে পাবে। এই রুমগুলোর কেমন কি রেট থাকে দাদা? এখন তো 1000 টাকা অফ সিজনে, সিজন টাইমে তোমার 1200-1500 হতো। আচ্ছা, ওর থেকেও কি বেশি হয়? বেশি ডিপেন্ড করে, হ্যাঁ ডিপেন্ডে, যখন মানে খুব হাই সিজন থাকলে তখন ডিপেন্ড করে। তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি কিন্তু ডেসক্রিপশানে, তোমরা অবশ্যই কল করে নিও, আশা করি তোমাদের সুবিধা হবে। এই হচ্ছে কিন্তু পুরো রুমের কাঠামো, খুবই সুন্দর, তোমরা এখানে এসেও থাকতে পারো। তো দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা বললো এটা 1500 টাকা এখন আছে, আর অন্যান্য সময় এটা কিন্তু সিজনে রেট অনেক হাই হবে, সেটা তোমরা একটু ফোন করে কন্ট্যাক্ট করে নিও, বুকিং করে নিও। ব্যাস, খুব সুন্দর লাগলো কিন্তু আমরা একদম ম্যালের পাশেই একদম। এই হচ্ছে লং ভিউ পয়েন্ট, আমাদের হোমস্টে বা হোটেল। আজকে দেখাই আমাদের রুমটা তোমাদেরকে। ঢোকার সাথে সাথে এখানে আছে একটা বেড, যেখানে আমি দেখলাম যে মানে দুটো বালিশ দেওয়া আছে, বাট একটু রোগা পাতলা হলে দুজন কিন্তু শুতে পারবে, দুজন মোটা হলে কিন্তু অসুবিধা আছে। তবে এই রুমটার ভেতরে আরেকটা রুম আছে, ফ্যামিলি আসার জন্য বেশ ভালো। এইখানে দেখো এই যে বেডটা আছে, এই বেডটা বেশ বড় সড়ো বেড আছে, এখানে দুজনই ঠিকঠাক শুতে পারবে। এটা কিং সাইজের বেড, তবে বেডটা আরেকটু বড় হলে ভালো হতো, তিনজনই হয়ে যেত। সেদিনকে তোমাদের একটা কাজ থাকবে, পরের দিন দার্জিলিংয়ে যে ঘুরবে তোমরা সাইট সিন, সেই সাইট সিনে তোমরা কি কি ঘুরবে চলো তোমাদের ঝটপট দেখাই। তার আগে আমাদের সন্ধেবেলাটায় এই দার্জিলিং ম্যালের চারপাশেই বিভিন্ন ট্যাক্সি ড্রাইভাররা কিন্তু থাকে, তোমাদেরকে একবার কন্ট্যাক্ট করে নিতে হবে, ভালো ট্রাস্টেবল। তো আমরা সমস্ত কিছু পেয়ে গেলাম, ট্যাক্সি আমরা বুক করে নিলাম সেদিনকার রাত্রেবেলা। আর যেদিনকার আসছো সেদিনকার যদি এখানে মোমো খাওয়ার ইচ্ছা হয়, অবশ্যই কিন্তু এখানে ট্রাই করো হচ্ছে কুঙ্গা মোমো, যেটা হচ্ছে একদম কুঙ্গা রেস্টুরেন্টে পাওয়া যায়, যেখানে কেভেন্টার্স আছে, কেভেন্টার্সের ঠিক পাশের রাস্তা। চলো তোমাদের দেখিয়ে দিই একবার ওখানে কোথায় তোমরা খেতে পারবে। এই হচ্ছে কেভেন্টার্স, এই হচ্ছে পুরো ম্যালে যাবার রাস্তা, আর ঠিক এই পাশের এই যে রাস্তাটা আছে আমরা এখন এটা দিয়ে যাব হচ্ছে কুঙ্গা রেস্টুরেন্টের দিকে, একদম কেভেন্টার্সের পাশের এই রাস্তাটা দিয়ে, যেখানে এই ট্যাক্সিগুলো স্ট্যান্ড করা থাকে, দাঁড়িয়ে থাকে। এই এসে আমরা পৌঁছেছি, এই হচ্ছে কুঙ্গা রেস্টুরেন্ট, যেখানে আগেরবার যখন এসেছিলাম আমরা চিকেন মোমো নিয়েছিলাম, তাই এখানে আমরা এটাই ভাবছি নেব, আর খুব সুন্দর খেতে। একটা মোমোর সাইজ দেখো জাস্ট বিশাল বড়। তাই ফুড ব্লগার মাঝে মাঝে মনে হয় এখানে আসলে হয়ে যায়, কিন্তু আমরা ফুড ব্লগার নই, তাই কোনো চাপ নেই, তাই নর্মালি খাবো। কিন্তু আকাশকে জিজ্ঞেস করবো, যেহেতু প্রথমবার খাচ্ছে, যে কেমন খেতে। ভেতরে পুরো চিজের স্টাফিং দেওয়া। ও এগুলো হচ্ছে আমরা দার্জিলিং আসলে সাধারণত করবো অ্যাক্টিভিটি। ব্যাস, এইবার আমরা সন্ধ্যেবেলা সেদিনকার ঘুমালাম। দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন, আমরা যাচ্ছি সাইট সিন ঘুরতে, সকাল থেকে একদম রাত পর্যন্ত। সকালবেলা 3টে পয়েন্ট হয়, টাইগার হিল, বাতাসিয়া লুপ আর ঘুম মনিস্ট্রি। আর তারপরে তোমরা আরও যদি 7 পয়েন্ট ঘোরো, সেটাও তোমরা একবার কথা বলে নিও। চলো তোমাদের দেখিয়ে দিই তোমরা কী কী ঘুরবে। সময় আপডেট হচ্ছে 5:12। আমি এক্ষুনি গুগল চেক করছিলাম, দেখাচ্ছিল টাইগার হিলে যে সানরাইজ ওঠার যে টাইম সেটা দেখাচ্ছিল 5:15, তাই জন্য এখনও কাঞ্চনজঙ্ঘাকে তো বেশ ভালোই দেখা যাচ্ছে। আর এদিক থেকে হবে সানরাইজ। যারা গাড়ি রিজার্ভ করবে তারা তোমরা সারাদিন ধরে সমস্ত পয়েন্ট একটা গাড়িতেই ঘুরে নিতে পারো। আর যারা যারা শেয়ারে ঘুরতে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু সকালের মাত্র 3টি পয়েন্টই শেয়ারে ঘুরতে পারবে। সেগুলো হলো টাইগার হিল, বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি। শুরু করে দিয়েছে, আঙুল দিয়ে দেখাচ্ছে যে ওই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। ও সত্যি দার্জিলিং বাঙালির আবেগ, সত্যি। এই জন্যই কিন্তু বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনদের বলবো যে হ্যাঁ, সবার প্রিয়, বহু প্রতীক্ষিত, বইয়ে পড়া আমরা এই কাঞ্চনজঙ্ঘাকে দেখে গেছি। সত্যি বাতাসিয়া লুপ বলো, যেখানেই যাব সব জায়গাতেই কাঞ্চনজঙ্ঘা আজকে হয়তো সারা দিনের জন্যই আমাদের সাথে থাকবে। বাকি জায়গাগুলো ঘোরার জন্য তোমাদের গাড়ি রিজার্ভ করতেই হবে। তোমাদের টাইগার হিলে গিয়ে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখবে, ও তারপরে হোটেলে এসে আবারও গাড়ি করে ঘুরে নেবে জাপানিজ টেম্পল, পিস পাকোড়া, HMI জু, তেনজিং রক, রঙ্গিত ভ্যালি টি গার্ডেন। আবার এগুলো ঘুরে সন্ধ্যাবেলায় চলে আসবে হোটেলে। সাথে যদি রক গার্ডেন ঘুরতে চাও, তার জন্য কিন্তু তোমাদের এক্সট্রা টাকা পে করতে হবে ড্রাইভারকেই। ব্যাস, এই সমস্ত জায়গাগুলো আমরা সমস্ত কিছু ঘুরলাম। ঘোরার পরে আমাদের তৃতীয় দিন, চাইলে তোমরা সেকেন্ড দিনই কটা জায়গা ঘুরে তৃতীয় দিন দার্জিলিংয়েই থাকতে পারো, অথবা তৃতীয় দিনও তোমরা দার্জিলিংয়ে চলে যেতে পারো লামাহাটা, তাগদা, এই সাইডগুলোতে। বেশিক্ষণ সময় লাগে না, ধরো সকাল 9টায় বেরোলে বিকেল 3টে-4টের মধ্যে আবার রিটার্ন করে গেলে এখানে।
সেক্ষেত্রে তোমাদের এখানে গাড়ি ভাড়া 2500 থেকে 3000 টাকা নেবে, ওই ট্যাক্সি দাদাকেই বলে দেবে, তোমাদেরকে সুন্দর ঘুরিয়ে দেবে। তো আমরা দার্জিলিংয়ের তৃতীয় দিন কী ঘুরবো সেটা চলো ঝটপট দেখে নিই। কারোর যদি মনে হয় যে লামাহাটা, তিন চুলে তাগদা এই জায়গাগুলো ঘুরতে যাবেন না, বাজেট নেই, তারা কিন্তু সারাদিন পায়ে হেঁটেই দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা ঘুরে নিতে পারেন। আমি এবার গিয়ে তাই করেছিলাম। সকালবেলায় দার্জিলিংয়ের ম্যালের ডান দিকের রাস্তা দিয়ে নির্জন নিরিবিলি রাস্তায় হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একটা মনেস্ট্রিতে। ও রাস্তায় যেতে যেতে অভূতপূর্ণ পাইন বনের সাক্ষী থেকেছিলাম। হেঁটে যেতে যেতে আস্তে আস্তে সৌন্দর্য দেখতে দেখতে তোমাদের বেশ কিছুটা সময় লাগবে, প্রায় 3 ঘন্টা মতন। এসে পৌঁছালাম আমরা এই মাগঢক মনেস্ট্রি, আলুবাড়ি। এই মনেস্ট্রিটায় আসার পরে এই যে একটা অ্যাম্বিয়েন্স দেখো, কেউ নেই, এটার জন্যই কিন্তু আমি আসলাম যে একটু ফাঁকায় ফাঁকায় মনেস্ট্রি দেখবো, মনেস্ট্রি বা এনাদের যে বলা হয় বুদ্ধদের মন্দির, এখানে আসবো, দেখবো। একদম পাহাড়ের ওইদিকে দূরে দৃশ্য দেখা যাচ্ছে। এখন চারিদিকে বুরহানস হয়েছে, কি সুন্দর লাগছে। আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে আবারও খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাব একটু দার্জিলিং ম্যালের কাছে, আর ওই পেছন দিয়ে একদম পায়ে হেঁটে পুরো ম্যালের পেছন দিকটা আমরা ঘুরবো। পায়ে হেঁটে এই সমস্ত জায়গা ঘুরে আবারও আমরা বিকেলবেলা পায়ে হেঁটে দার্জিলিং ম্যালের চারপাশ ঘুরব, যেটা কিন্তু আরও সুন্দর, যেটা অনেকেই মিস করে। এই হচ্ছে দার্জিলিং ম্যালের একদম মেন জায়গাটা, আর ঠিক বাদিক দিয়ে দেখো লেখা আছে ওয়েলকাম টু চৌরাস্তা হকার্স মার্কেট দার্জিলিং। তো আমরা এখন এই রাস্তাটা দিয়ে ঢুকলাম, এখন পুরো হেঁটে ঘুরবো। এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এখন সোজা হাঁটবো। এখান থেকে আমরা ঢুকলাম, ঢোকার পরে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে আমরা এখন সোজা হাঁটবো। হাঁটতে হাঁটতে কিন্তু আমরা এখানে আরও কিছু দেখবো। তো আমরা এখন এই দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি, এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। তো এই জায়গাটা তোমরা দেখতে পারবে। আর নতুন যে মহাকাল মার্কেট, এটা কিন্তু এখন এখানে হয়েছে, দেখো। তো এইখানে কিন্তু তোমরা কিছু কেনাকাটা করার থাকলে করতে পারো। যেটা আগে মহাকাল মার্কেটে সমস্ত জিনিসপত্র পাওয়া যেত, সেটা উঠে কিন্তু এখন এখানে চলে এসছে। এটাই কিন্তু খুব সুন্দর, একদম পুরো জায়গাটাই কিন্তু তোমরা এখান থেকে কেনাকাটা করে নিতে পারো, সমস্ত কিছু পাওয়া যায়। यही वो पुराना जो महाकाल मंदिर के उस साइड में था, वही मार्केट इधर आ गया ना? अच्छा, ये कितना होता है स्वेटर? 850। তো এগুলো এরকম 850 টাকা বলছে। চার্চ, সেন্ট অ্যান্ড্রিউ চার্চ, তোমরা এই জায়গাটাও দেখতে পারো, যেতে পারো। এই যে দেখো চার্চ, জানো যে সমস্ত চার্চগুলোতে কিন্তু সবসময় ঢোকা যায় না। আর এই দেখো দার্জিলিং মল কিন্তু লেখা আছে, এটাও কিন্তু দার্জিলিং মল রোডের মধ্যেই আমরা হাঁটছি। আমরা সাধারণত দার্জিলিং মল ওই জায়গাটাতেই আমরা ঘুরে বেড়াই, কিন্তু এই জায়গাটায় কিন্তু আসা হয় না, তুলনামূলক অনেক কম লোক এখানে কম লোক। থেকে সোজা হাঁটছি এই রাস্তা ধরে, এখন এসে পৌঁছালাম। এটাই হচ্ছে কিন্তু দার্জিলিংয়ের এই জায়গার অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট। আর এখানে দেখো বেশ মানুষজনের কিন্তু ভিড় আছে। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু ব্যাড লাক, এবার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। হেঁটে আমরা চলে এলাম, এখন আমরা এইদিকে যাচ্ছি। কি সুন্দর দেখো, যদি ভিউ আরও ক্লিয়ার থাকতো তোমাদের আরও ভালো মতন দেখাতে পারতাম। এই যে আমরা এসে পৌঁছালাম আরেকটু হেঁটেই, কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব। ওরে বাপরে, জিও! সকালবেলা এসে যদি রোজ সবাই করে, এখানে সবার একটা দারুণ অ্যাক্টিভিটি, মানে কাঞ্চনজঙ্ঘাও দেখবে, এরকম কাঞ্চনজঙ্ঘা দেখবে বসে বসে, আর এই অ্যাক্টিভিটি করবে। এই হচ্ছে এই জায়গাটা, বেশ সুন্দর, সবাই অ্যাক্টিভিটি করছে, অনেক কিছু আছে। দেখো হাঁটতে হাঁটতে আলটিমেটলি আমরা কিন্তু ওই রাস্তাতেই আছি, ওই রাস্তাতেই আমরা চলে এসেছি। আর এখান থেকেই আছে কিন্তু মহাকাল মন্দির। এই ওপরে আমরা উঠবো, এখন একটু ট্রেক আছে, এইখানে ট্রেক করে উঠে আমরা এখান থেকে উঠে ওপরে চলে যাব। এই হচ্ছে কিন্তু মহাকাল মন্দিরের মেন বাবা, কিন্তু এখানেই আছেন। দার্জিলিংয়ের এই মহাকাল মন্দিরে যতবার এসেছি, আমার একটা কথা ভেবেই খুব ভালো লাগে যে নেপালি আর বৌদ্ধদের মতন এত সুন্দর একটা জায়গায়, না দার্জিলিং কিন্তু আমাদের ভারতবর্ষেরই, কিন্তু যেখানে বৌদ্ধ আর নেপালিদের জনসংখ্যা বেশি, সেখানে হিন্দুদের কত দেব দেবতার পুজো করা হয়। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে, এখন পুরো 6টা বাজে। এছাড়া তোমরা চাইলে তৃতীয় দিন একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়তে পারো তিন চুলে লামাহাটা আর তাগদা ঘুরতে। হ্যাঁ, এরকম মেঘের মধ্যে পাইন ফরেস্ট,
অসাধারণ দৃশ্য, দারুণ লাগছে। আর যদি মনে হয় সকালবেলা হাঁটবে না, পায়ে হেঁটে যে জায়গাগুলো আমি ঘুরলাম সেখানে না ঘুরে তোমরা দার্জিলিংয়ের রোপওয়েও ঘুরতে পারো, যার ভাড়া পড়ে এক এক জনের 280 টাকা করে। 3 নম্বর দিন দার্জিলিংয়ে। এইবার 4 নম্বর দিন। 4 নম্বর দিন কিন্তু আমাদের সেই দিন যেদিনখানে আমাদের বাড়ি যেতে হবে। যারা প্রথম দিন আসছো, দার্জিলিংয়ে এসে পৌঁছাচ্ছ, যদি দার্জিলিংয়ে সব জায়গা ঘুরতে না পারো, কারণ দেখা গেল তোমরা দুপুরে আসলে, কেউ ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল, সেক্ষেত্রে তোমরা সাইট সিনগুলো ঘুরতে পারলে না, যেগুলো পায়ে হেঁটে কিছু সাইট সিন ঘুরে নেওয়া যায়। তো 4 নম্বর দিনটা তোমরা ওই সাইট সিনের জন্য রাখতে পারো, অথবা দার্জিলিংয়ের এই চারিপাশে যে মার্কেট আছে বা আরও যা যা ঘোরার আছে সেগুলোর জন্য কিন্তু অবশ্যই একটা দিন রাখবে, কারণ প্রতিদিন যে তোমরা সাইট সিন ঘুরবে সেগুলোতে তোমাদের টাইম হবে না জিনিসপত্র কেনার। এই হচ্ছে কিন্তু পুরো চকবাজার এরিয়া, এই যে দেখতে পাচ্ছ পুরো চকবাজার। এখান থেকে কিন্তু তোমরা অনেক কিছু কেনাকাটা করতে পারো। আর চকবাজারের এই যে ঘড়িটা আছে, দেখো এই ঠিক ঘড়িটার পাশের এই গলিটা দিয়ে তোমরা ঢুকে অনেক জিনিসপত্র কিনে নিতে পারবে, সস্তায় কিন্তু পাওয়া যায় এখানে সব। এই গলিটাতে যে দোকান প্রসারগুলো আছে একদম দুধারে, এখানে মা বাবা সবাই ওরা বিভিন্ন রকমের জিনিসপত্র দেখছে। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আমরা ম্যালের দিকে চলে যাব। ব্যাস 4 নম্বর দিনে আমরা আবারও 11টা-12টার মধ্যে এখান থেকে শেয়ার গাড়ি হোক বা রিজার্ভ গাড়ি করে হোক বা বাসে করে হোক বেরিয়ে গেলাম। এই হচ্ছে ব্যাপার। আশা করি তোমাদেরকে সমস্ত কিছু বোঝাতে পারলাম। 4 নম্বর দিনে আবার টুক করে তোমরা বেরিয়ে পড়ো বেলার দিকে 12টা-1টার মধ্যে, যাদের রাতের দিকে মোটামুটি 7টা-8টায় ট্রেন। দার্জিলিংয়ের রাস্তায় কোনো অসুবিধা হয় না, কখনো প্রবলেম হয় না, যেটা সিকিমের রাস্তায় হয়, খুব রাস্তা ভেঙে যায় বা কিছু হয়। দার্জিলিংয়ের রাস্তা সবসময় মোটামুটি ঠিকই থাকে। তো এসে পৌঁছে যাও আবারও স্টেশন থেকে আবারও চলে যাও বাড়ি। কিন্তু এবার দেখে নিতে হবে আমাদের এই যে 3 রাত 4 দিন আমরা এসে দার্জিলিং ঘুরলাম, আমাদের এখানে খরচ কত হলো। আমি একটা ফ্যামিলির খরচ হিসেবে বলবো যে এরকম এই 2025-এ এসে যারা সামনের বছর পর্যন্ত ঘুরবে, সেক্ষেত্রে এক একজনের খরচ কেমন হবে একটা ফ্যামিলির। চলো ঝটপট তাহলে সেটা দেখে নিই, সমস্ত কিছু নিয়ে খরচ একটা কত হতে পারে। এই ট্যুরে 3 জনের সম্পূর্ণ খরচ হতে পারে কত সেটা দেখে নিই। ট্রেনের আপ ও ডাউন মিলিয়ে খরচ হবে প্রায় 2160 টাকা 3 জনের। এনজিপি থেকে এনবিএসসিসি বাসস্ট্যান্ড পর্যন্ত যাওয়ার জন্য শেয়ার গাড়িতে খরচ হবে 3 জনের 120 টাকা। ওখানে পৌঁছে শেয়ার গাড়িতে করে দার্জিলিং পৌঁছানোর খরচ 300 টাকা করে 900 টাকা। হোটেলের খরচ 3 দিনে 4500 টাকা। সাইট সিন ঘোরার খরচ 2 দিনে 5000 টাকা ধরলাম। খাওয়া দাওয়ার খরচ 2800 টাকা। সাইট সিন ও টিকিটের খরচে এক্সট্রা লাগবে আরও 800 টাকা। শেয়ার কার আবার এনজিপি ফেরার জন্য লাগবে 900 টাকা। কেনাকাটার জন্য অতিরিক্ত খরচ হবে আমাদের 1000 টাকা। এছাড়া অন্যান্য খরচও ধরে রাখতে পারো। টোটাল 3 জনের সম্পূর্ণ খরচ হলো 18,180 টাকা। এক্ষেত্রে একজনের সম্পূর্ণ খরচ হবে 6000 টাকা। আশা করি বোঝাতে পারলাম। ব্যাস, আশা করি তোমরা বুঝলে, দেখলে, এবার প্ল্যান করে ফেলো আর কি। আর প্ল্যানিংটা কতটা সাকসেস হলো আমাকে জানাও। একটা কথাই বলবো যে সিজন নন সিজন তোমাদের বোঝাতে পেরেছি। চলো, এরকম ট্যুর গাইডের জন্য অবশ্যই একটা কমেন্ট করো আমাকে যে কেমন লাগলো। আর ভালো লাগলে আমার সাথে থাকো, চ্যানেলে ফলো করে দিও। এই হচ্ছে ব্যাপার। চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই।